আবার বেশ কিছুদিন পরে কয়েকটি মনে হলো যে কয়েকটি গল্পের ভিডিও একটু শিক্ষার্থীরা মাঝে মাঝেই আমাদের ছাত্রছাত্রীরা চাইছে যে স্যার আপনি যদি একটু গল্পগুলো পড়ে আমাদের শোনান তাহলে ভালো লাগবে আমাদের। আর যদি কিছু কথা বলেন আসলে রবীন্দ্রনাথের গল্পের যখন গল্প নিয়ে ভাবি আর কি, বা গল্পগুলোর যখন মনে হয় যে এগুলো পাঠ্য তালিকায় আছে, তখন মনে হয় আমাদের ছাত্রছাত্রীরা যদি এই গল্পগুলোই মানে গল্পের টেক্সটগুলোই খুব ভালো করে পড়ে তাহলেই এটার মূল বিষয়টি তাদের কাছে অনুধাবন করার কাজটি অনেক সহজ হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের সব থেকে শ্রেষ্ঠ সার্থক রচয়িতা এখনো পর্যন্ত, এবং তিনি প্রথম বাংলা ছোট গল্পের সার্থক রচয়িতা, এবং এখনো পর্যন্ত ছোট গল্প রচনার ক্ষেত্রে তাকে অন্য কোনো বাঙালি সাহিত্যিক সেই অর্থে পেরিয়ে যেতে পারেননি। কাজেই অবশ্য রবীন্দ্রনাথ নিজে যখন বলা হতো তিনি নিজেকে কবি বলেই পরিচয় দিতে বেশি পছন্দ করতেন, এবং গল্পগুলোও যে তিনি খুব নিরবচ্ছিন্নভাবে লিখে গেছেন এরকম নয়, মাঝে মাঝে তিনি গল্প লিখেছেন এবং সেগুলো মূলত পত্রপত্রিকার প্রয়োজনেই লিখেছেন, এবং গল্প লেখায় বিরতিও এসেছে তার মাঝে মাঝে। কাজেই এই গল্পটি আমরা মানে যা আমরা পড়ছি বা পড়তে চাইছি সেই সমস্ত গল্পগুলোই কিন্তু গল্পের শেষে যদি আমরা দেখি, যেমন পোস্টমাস্টারের সাল বিশ্বভারতী প্রকাশনী থেকে যেটা বেরিয়েছে সেটা 1298 বঙ্গাব্দ আমরা দেখছি, মানে হচ্ছে 1991 খ্রিস্টাব্দ নাগাদ এই কিন্তু ছোট গল্পটি লেখা হয়েছে। এবং প্রথম দিককার রবীন্দ্রনাথ যখন গল্প লিখতে শুরু করেছিলেন তার প্রথম দিককার ছোট গল্পই পোস্টমাস্টার। কাজেই এবং এবং এখনো পর্যন্ত মানে রবীন্দ্রনাথ যে গল্পগুলো গল্পগুচ্ছে স্থান পেয়েছে তার অধিকাংশ গল্পই বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পের আসনে বসতে পারে। এবং বিশেষ করে এই পোস্টমাস্টার গল্পটির কথা যদি আমরা ভাবি আর কি, একজন শহুরে মানুষ, তিনি চাকরি সূত্রে গ্রামে গেছিলেন এবং গ্রামের বেশ প্রকৃতি পরিবেশ প্রথমে খুবই তার ভালো লাগছিল, ভাবালুতায় আচ্ছন্ন হচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গ্রামের পরিবেশের সঙ্গে তিনি কিন্তু মানিয়ে নিতে পারছিলেন না, কিন্তু তারপরেও একটি বালিকা তার সঙ্গে তার যে হৃদ্যতা বা কাজের সূত্রেই গড়ে উঠেছিল, এবং সেই সব থেকে বড় কথা হচ্ছে পোস্টমাস্টার সেই বালিকাটিকে যেভাবে ভাবতেন বা ভেবেছিলেন, আর বালিকা পোস্টমাস্টারকে তার হৃদয়ে যেভাবে স্থান দিল, মানে একটা একটা হঠাৎ করে একজন বালিকা কিভাবে তার নারীত্বে তার রূপান্তর ঘটলো, এবং তার প্রেমিকা সত্তা কিভাবে জাগ্রত হলো, এবং সেই প্রেমিকা সত্তা কিভাবে আহত হলো, আঘাতপ্রাপ্ত হলো, এবং পোস্টমাস্টারও এই গল্পের নায়ক চরিত্র যে পরবর্তীকালে সেই ভালোবাসার যথার্থ মর্ম অনুধাবন করলেন, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে, তার অনুধাবন করলেও তিনি সেই ভালোবাসার কাছে ফিরে যেতে পারেননি। সব মিলিয়েই আসলে এই গল্প পোস্টমাস্টার গল্প আমরা যখন পড়বো তখন আসলে এই টেক্সটার ভেতর থেকেই গল্পের মূল বিষয়টি বুঝে নেব, এবং টেক্সটটা জানা থাকলেই এই গল্প সংক্রান্ত কোনো সাধারণ উত্তর বা এই যে যারা এখন আবশ্যিক বাংলাতেও দেখছি এটা পাঠ্য তালিকায় রয়েছে, একটু গল্পটা পড়লেই যে কোনো ধরনের সেই এমসিকিউ কোশ্চেন দেখে আসছে, কাজেই ছেলে মেয়েদের পক্ষে এটা খুব ভালোই হবে যদি বা শুনে নেয়। অনেক সময় তারা পড়ার ক্ষেত্রে একটু অনীহা দেখতে পাচ্ছি, কিন্তু শুনতে তাদের ভালোই লাগে মাঝে মাঝে, আমি যে খবরাখবর পাচ্ছি তা থেকেই। কাজেই তাদের প্রয়োজনেই আজকে কয়েকটা গল্প একটু পড়তে পারি, যেমন পোস্টমাস্টার পড়ছি এখন আপাতত। তাহলে এমন শুরু হচ্ছে গল্পটা, বা গল্পটাই পুরোটা আমরা পড়বো প্রথম থেকে। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করাইয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচলার মধ্যে তাহার অফিস, অদূরে একটি পানা পুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই,
এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না, অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। অথচ হাতে কাজ অধিক নাই, কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন, তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে শাখা প্রশাখা শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়, চারিটি চারিটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূমকুণ্ড লাইত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়েও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকেই ঘরে আসিত না। বলিত, কি গা বাবু, কেন ডাকছো? পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, এখনই চুলো ধরাতে যেতে হবে হেসেলের। পোস্টমাস্টার, তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতিবিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যেবেলায় ঘরে ফিরিয়া আসিত, তাহারই মধ্যে দৈবাত দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল, বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছিমিছি মাছ ধরা খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত, তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেকিয়া আনিত, তাহাতেই উভয়ের রাত্রির আহার চলিয়া যাইত। একদিন সন্ধ্যাবেলায় সে বৃহৎ আটচালার কোণে পাপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টার নিজের ঘরের কথা বলিতেন, ছোট ভাই মা এবং দিদির কথা, প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা, যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উপস্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন, কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা, দিদি, দাদা বলিয়া চিরপরিচিতের নয় উল্লেখ করিত। এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল, রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছুরবান্দা পাখি তাহার একটা একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না,
সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিক্কন্তরু পল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্ন বৈশিষ্ট্য রৌদ্রশুভ্র স্তূপকার মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময় কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলী মানব মূর্তি। ক্রমে মনে হইতে লাগিল, সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতকটা ঐরূপ। কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পারে না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল। হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বললেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া স্বরে অ স্বরে আ করিলেন এবং এইরূপে অল্পদিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই। খাল বিল নালা জলে ভরিয়া উঠিল। অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকায় করিয়া হাটে যাইতে হয়। একদিন প্রাতঃকাল হইতে খুব বাদলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন। মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল, রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছে করে। তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননীয় দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর বালিকা রহিল না। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আসিল, যথাসময়ে বটিকা খাওয়াইল, সারা রাত্রি শিওরে জাগিয়া রহিল। আপনি পথ্য রাধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হাগো দাদা বাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন, আর নয়, এখান হইতে কোনো মতো বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল, কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পারে না। মাঝে মাঝে উকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্ক ভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরানো পড়া পড়িল। পাছে যেদিন সহসা ডাক পড়িবে, সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায়, এই তাহার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল, দাদাবাবু আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বললেন, রতন, কালই আমি যাচ্ছি। রতন, কোথায় যাচ্ছ দাদাবাবু? পোস্টমাস্টার, বাড়ি যাচ্ছি। রতন, আবার কবে আসবে? পোস্টমাস্টার, আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনিই তাহাকে বলিলেন, তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া
একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি করিতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হইল না। বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কইলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল, সে কি করে হবে? ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন। কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই। পাছে প্রাতকালে আবশ্যক হয়, এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কহিলেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমারই মতন যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিচ্ছু ভাবতে হবে না। এই কথাগুলো যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়াদ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নারী হৃদয় কে বুঝিবে? রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সহিতে পারিল না। একেবারে উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিয়া কহিল, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হইয়া রহিলেন। নতুন পোস্টমাস্টার আসিল। তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনোন্মুখ হইলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, দাদাবাবু, তোমার দুটো পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের পেটটা তুলিয়া ধীরে ধীরে নৌকা অভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের প্রৌঢ় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকে অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। এই গল্পের শেষের দুটি প্যারাগ্রাফ খুব গুরুত্বপূর্ণ। এখানে যেমন আমরা প্রকৃতিকে দেখছি, এক বালিকার করুণ মুখচ্ছবি দেখছি,
পোস্টমাস্টার ঠিক অতটা গভীরে প্রথমে ভাবেননি রতন কিভাবে তাকে দেখছে, কিভাবে তাকে ভালোবাসছে। কিন্তু পরে যখন তিনি দেখলেন, তখন ভাবলেন ফিরে যাওয়া যায় কিনা। তখন আর ফেরার উপায় নেই। কিন্তু এই যে রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। রতন তো প্রকৃত প্রস্তাবেই ভালোবেসেছিল পোস্টমাস্টারকে। সে বালিকা থেকে নারীত্বে উপনীত হয়েছিল। একজন নারী হৃদয় যেমন করে একজন পুরুষকে ভালোবাসে তেমন ভালোবেসেছিল। এটা খুব সত্যি কথা। বাস্তব জগৎ সংসারে আমরা অনেক সময় যা চাই, আমাদের হৃদয়ের যে ভালোবাসা, হৃদয়ের যে অনুভূতি, সেই অনুভূতি যে সর্বদা সর্বদা ঠিক পথে চালিত হয় বা সর্বদা তার আশানুরূপ ফল লাভ করে তা তো নয়। কিন্তু এই বিচ্ছেদ, এই বিরহ, এই দুঃখ, এই ভালোবাসার অপূর্ণতা, এটা 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 অদ্ভুত সুন্দরভাবে একদিকে পোস্টমাস্টারের মনোভঙ্গি মনোভাব, একদিকে রতনের হৃদয়, এবং তার সঙ্গে প্রকৃতির কি অদ্ভুত অদ্ভুত সুন্দর যোগাযোগ। হ্যাঁ, এবং এই যে বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। এই যে হৃদয়ের কথা, সত্যিই তো তাই মনে হয়। যদি এমন হয়, যদি ফিরে আসে, সেই কাজেই সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। যদি ফিরে আসে, এই ক্ষীণ আশা, এই আশা, এই ভালোবাসা, এই স্নেহ, এই মমতা, এ তো মানবের পরম ভিতরকার জিনিস, হৃদয়ের জিনিস, গভীরের জিনিস। কাজেই আমরা আসলে এই গল্পটা পড়বই। যারা আমরা পড়তে ভালোবাসি তারা আরো কয়েকবার টেক্সটটা পড়বো, কিভাবে রবীন্দ্রনাথ প্রকৃতির সঙ্গে মানব চরিত্রকে এবং মানব চরিত্রের গূঢ় গভীর গোপন রহস্যকে উন্মোচন করবার চেষ্টা করেছেন তার গল্পে, তার লেখায়। ধন্যবাদ সবাইকে।